দর্শক, আজকের পূর্বাঞ্চল রিজন টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সর্বডান দিকে আছেন বিএনপি নেতা এবং আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ, তারপরেই আছেন ডক্টর মোহাম্মদ আলমগীর, অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক, এবং সবশেষে আমার সর্বডানে অধ্যাপক অপু উকিল, সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই। এবং দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, দেখছেন, আপনারা চাইলে কোনো তথ্য থাকলে, প্রশ্ন থাকলে কিন্তু যোগ করতে পারেন, আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। যেই আমাদের নাম্বারটি আমরা দেখাচ্ছি স্ক্রলে, সেখানে আপনি ফোন করে কথা বলতে পারেন। আমি পারভেজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে আমরা আজকের সংবাদ মাধ্যমে যেই খবরগুলো দেখেছি, আমরা জানি যে প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন ছিল, যেখানে উনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে বিএনপি জামাত গুপ্ত হত্যায় মেতেছে এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উনি। একই সাথে আবার বিএনপির মহাসচিবের একটি বিবৃতি আমরা দেখেছি, সেখানে উনি বলেছেন যে বর্তমান সরকারের শাসনে কেউই নিরাপদ নয় এবং এই ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারই এসব ঘটাচ্ছে বলে উনি অভিযোগ করেছেন। সামগ্রিকভাবে দেশে জঙ্গির উত্থান এবং এর বিষয়টা নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চাই, এবং আপনি যদি প্রথমে শুরু করেন। ধন্যবাদ জামিল ভাই, আপনাকে ধন্যবাদ আলমগীর ভাইকে এবং অপু দিদিকেও। আসলে আজকে প্রধানমন্ত্রী দেশে এসেছেন। উনি এসে অনেকগুলি প্রসঙ্গেরই অবতারণা করেছেন। সেখানে উনি হেড অফ দ্য স্টেট, জঙ্গি ইস্যু, সৌদি আরবের প্রসঙ্গ, নানাবিধ আন্তর্জাতিক রাজনীতি, দেশের বর্তমান অবস্থান, সবকিছুকে উনি এন্টারটেইন করার চেষ্টা করেছেন। এখন আমার কাছে একজন জাস্ট সচেতন নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের যেটা হয় কি, প্রতিবারই প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করেন তখন আমরা দেখি যে উনি বাইরের যেই প্রসঙ্গে উনি যান, যতটা না ওটা বেশি আলোচিত হয়, তার চেয়ে উনি বরং দেশে না থাকলে দেশে যে ঘটনাগুলি ঘটে সেটার উপরে উনি খুব আলোকপাত করেন, বা সাংবাদিকরা অনেক প্রশ্ন করেন, যেহেতু উনি অনেকদিন অ্যাবসেন্ট থাকেন, সেই হিসেবে আলোচনা হয়। তো আমার কাছে যেটা আজকে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট মনে হয়েছে, উনি একটা জিনিস অ্যাডমিট করেছেন এবং খুব ভালো হয়েছে এটা, বিং এ হেড অফ দ্য স্টেট, যে উনি বলেছেন যে ওনার কাছে সমস্ত তথ্যগুলি আগে ইন অ্যাডভান্স থাকে মোটামুটি, এবং যেহেতু উনি হেড অফ দ্য স্টেট, সবাই সমস্ত ইনফরমেশনগুলি ওনার কাছে আগে পাস করে দেয়। তো এতে যেটা হয় কি, আমরা যারা নাগরিক আছি আমরা খুব স্বাচ্ছন্দ্য, কমফোর্ট ফিল করছি যে বিং এ প্রাইম মিনিস্টার, উনি আমাদের আগাম নিরাপত্তার যে ব্যাপারগুলি, ঝুঁকিগুলি থাকে, এগুলিকে উনি অবশ্যই মিনিমাইজ করার চেষ্টা করেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে, উনি হয়তো চেষ্টা করছেন বা করেন বা করার চেষ্টা করছেন যেভাবে হোক, কিন্তু আমরা নাগরিকরা কিন্তু শঙ্কিত। আমরা প্রতিদিনই দেখছি এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ঘটনাগুলি ঘটেনি, গত 7 বছরের মধ্যে, বিশেষ করে গত 2-3টি বছর আমরা বলবো, এমন একটা জায়গায় যায় ঠেকেছে যে প্রতিদিন আমাদের চিন্তা করতে হচ্ছে হু ইজ নেক্সট। মানে একটা সময় আমরা ভাবতাম যে এই ব্যক্তিটি হয়তো জঙ্গি, যার জন্য সে বন্দুকযুদ্ধে মারা যাচ্ছে, আর ভাবতাম সে হয়তো নাস্তিক, সেই জন্য তাকে কুপিয়ে মারা হচ্ছে, বা ভাবতাম সে হয়তো ভিন্ন মত, এই জন্য তাকে নিয়ে গুলি করে মারা হচ্ছে। এরকম ক্যানভাসগুলি এরকম ছিল। আনফরচুনেটলি এখন ক্যানভাসগুলি ওই জায়গা থেকে সরে যে এখন এমন জায়গায় চলে গিয়েছে যে এখন আমাদেরও ভাবতে হচ্ছে যে আগামীকাল আমরা কার থেকে শুনবো। এবং একটা জিনিস খুব বেশি সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে যে এখন আর কোনো দলের কোনো পরিচয় নেই। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখুন, দলীয় দৃষ্টিকোণ থেকে দেখুন, ইভেন আওয়ামী লীগের মধ্যেও দেখুন, কেউ এখন আর নিজেকে বলতে পারছে না আই এম ফুললি সেফ অ্যাটলিস্ট। এই জায়গাটি কিন্তু সরকারের একটি বড় অর্জন, যে মানুষকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া। এখন আমরা কিন্তু আবার এই জায়গাগুলি দেখছি যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন তারা যেভাবে চলাফেরা করেন, তাদের সাথে কিন্তু আমাদের একটা বৈপরীত্য আছে। কারণ আমাদের সাধারণ নাগরিকদের কিন্তু নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা বলতে পুলিশ, আবার স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে বলেন যে ঘরে ঘরে পুলিশ দেওয়া যাবে না, বেডরুম পাহারা দেওয়া যাবে না, বা সবাইকে একটা করে পুলিশ দেওয়া যাবে না। কিন্তু আমরা নাগরিক নিরাপত্তা বলতে যেটা বুঝি, পৃথিবীর কোনো দেশেই কিন্তু যে ব্যক্তি ব্যক্তি পুলিশ দিয়ে কিন্তু নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এটা নিরাপত্তা করার জন্য প্রথম জিনিসটা হচ্ছে যে রাষ্ট্রের কতটুকু অ্যাটিটিউড আছে। আমরা দেখতে পাচ্ছি জামিল ভাই, প্রতিনিয়ত সরকার বলে যাচ্ছে তারা কাজ করে যাচ্ছে জনগণের জন্য। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দিব আমার কাছে, কারণ যেহেতু অনেক রাজনীতি নিয়ে কথা বলি তো এই জিনিসগুলি হারিয়ে যায়। আমি ছোট্ট একটা তথ্য দিই। আমি আজকে বাংলাদেশের বণিক বার্তা, যেটা ইকোনমিক নিয়ে অনেক কথাবার্তা রিপোর্ট তারা দেয়, তারা একটা প্রতিবেদন দিয়েছে যে গত 7টি বছরে বাংলাদেশের যে হাইওয়েগুলি আছে, মহাসড়ক, সড়ক, ফিডার রোড, সবগুলি তারা একটা প্রতিবেদন দিয়েছে। সেখানে আশঙ্কাজনকভাবে বলেছে গত 7 বছরে 1 কিলোমিটার সড়কও নাকি অ্যাড হয়নি। বাট এই পর্যন্ত সব মিলিয়ে 21,000 কোটি টাকার মতো খরচ হয়ে গিয়েছে। তথ্যটা আছে সমস্ত পত্রিকাতে, অনেক পত্রিকা আমরা দেখেছি, আজকে আসছে এটা আবার। এখন কথাটি হচ্ছে
এই যে উন্নয়নের জোয়ার, সয়লাভ, তারপরে ফেস্টুন, ব্যানার, কোনো কিছু তো বাদ যাচ্ছে না, কিন্তু জনগণের নাগরিক সুবিধা, জনগণের যে ন্যূনতম যে ডেভেলপমেন্ট, হ্যাঁ আমরা শুনছি চিটং হাইওয়ে 4 লেন হয়ে যাচ্ছে, কিন্তু 4 লেন কিন্তু এটা বিস্তৃত, আপনি যদি কিলোমিটার বেসিসে ধরেন তাহলে কিন্তু বিস্তৃত হচ্ছে না, কারণ ওর সাথে প্রশস্ত হচ্ছে। এবং আর সবচেয়ে আশঙ্কাজনক যেটা হচ্ছে যে খুব কিছুদিন আগে যে সাউথ এশিয়ার মধ্যে কোন কোন মহাসড়কগুলি যদি একটা এশিয়ান হাইওয়েতে যদি আমরা যদি এনগেজড হই, কানেক্টিভিটি বেড়ে যায়, তাহলে আমরা কিভাবে সবচেয়ে বেশি লাভবান হব। সেখানে বলেছে আমাদের মহাসড়ক হচ্ছে বিলো 7, মানে যদি আমরা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ধরি 1 2 3 4 5 6 7, আমাদেরটা হচ্ছে বিলো দেন 7। ইভেন ভুটান, যেটাকে সাউথ এশিয়ার সবচাইতে মানে গরিব দেশ বলে চিহ্নিত করা হয়, সেই ভুটানের থেকেও 3% নিচে আছে আমাদের স্ট্যান্ডার্ড, মহাসড়কের স্ট্যান্ডার্ড, যেখানে কোনো ভার মানে কি বলবো অধিক ভারযুক্ত কোনো যানবাহন চলাফেরা করতে পারে না। এই হচ্ছে আমাদের উন্নয়নের একটা চিত্র, যেহেতু আলমগীর ভাই আছেন এই জন্য আমি এটাকে এন্টারটেইন করলাম। আমি বলবেন, আমি একটু অন্যদের মতামতগুলো নিয়ে ফিরছি। অপুদি, এই যে 3-4টি ঘটনা পরপর আপনি জানেন, চট্টগ্রামে এসপির স্ত্রী হত্যাকাণ্ড, হিন্দু পুরোহিত হত্যাকাণ্ড, খ্রিস্টান যে দোকানে নাটোরের, এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে রিপিটেডলি ঘটে যাচ্ছে। সরকার চেষ্টা করছে দেখা যায়, কিন্তু দৃশ্যমান কি আছে আপডেট? শুধু এই ঘটনাগুলোই না, এটাকে ধরতে হবে 2013 থেকে কিন্তু ঘটনাগুলো ঘটছে, তার এই ধারাবাহিকতায় ঘটনাগুলো এখনো শেষ হয়নি, ঘটেই যাচ্ছে। আমি প্রথমে বলবো যে দেখেন, নাগরিকদের নাগরিকরা শঙ্কিত হয়ে আছে। আমাদের পারভেজ ভাই সে কথাটি বলছিলেন যে নাগরিকরা শঙ্কিত, তিনি নিজেও শঙ্কিত। এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে তার প্রথম এবং পরম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষকে শঙ্কিত করা। কারণ আমরা জঙ্গিবাদ দমন করবার জন্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর চেষ্টা করে সফল হয়েছে, হয়তো শতভাগ সফল হয়নি। শতভাগ সফল হবার জন্য সময়ের দরকার আছে। কারণ যে জঙ্গিবাদ 75-এর পর থেকে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে বীজ বপন করে আছে, এবং যেই জঙ্গিবাদ আমাদের আন্তর্জাতিক এবং দেশীয় মদদে এখন পর্যন্ত, আমি সেই জঙ্গিবাদ শুধু জঙ্গিই না, আমি বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো নিজেরাই জঙ্গি হয়ে দলীয় কর্মসূচির নামে যখন নিজেরাই জঙ্গি হয়ে মানুষ হত্যা করে, নিরীহ জনগণ হত্যা করে, আইন শৃঙ্খলা বাহিনীকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে হত্যা করে, সেই রাজনৈতিক বিরোধী দলগুলো নিজেরাই আইন নিজেরা হাতে তুলে নেয়, তারাই জঙ্গির ভূমিকা পালন করে, তারাই আইএস এর ভূমিকা পালন করে। তাদেরকে দমন করবার জন্য সরকারের সময়ের প্রয়োজন অবশ্যই দরকার। এই যে কিলিংগুলো ঘটছে, এই কিলিংগুলো কারা ঘটাচ্ছে? আর আমি 2013 সালের ঘটনা এই জন্য বললাম, যখন বিএনপি নির্বাচনে আসলো না, নির্বাচনে না এসে তারা আন্দোলন কর্মসূচি দিল, আন্দোলন কর্মসূচির নামে তারা সাকসেস হতে না পেরে মানুষ হত্যা, বাসে পেট্রোল বোমা দিয়ে নিরীহ জনগণ হত্যা এবং জাতীয় সম্পদ ধ্বংস, এই কাজগুলো করলো। দেশের জনগণকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যখন প্রতিহত করলো, তারা তখন আন্ডারগ্রাউন্ডে চলে গেল। আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে তখন থেকেই তারা এই বিচ্ছিন্নভাবে এই টার্গেট কিলিংগুলো করে আসছে। তারই ধারাবাহিকতায় এখন তারা এই কাজগুলো করে যাচ্ছে। এটি একেবারে বাংলাদেশের সকল মানুষ জানে। এখন বলতে পারেন যে এইগুলো কেন দমন করতে পারছে না সরকার, এগুলো দমন করা দরকার। দমন করা যে দরকার, অবশ্যই আমি আপনাদের সাথে একমত। এবং সরকার দমন করতে কিন্তু অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। দমন করতে যদি নাই পারতো, বিএনপি জামাত আন্দোলন কর্মসূচি দিয়ে যখন এই বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেখান থেকে তো বাংলাদেশকে উদ্ধার করেছে জনগণকে সঙ্গে নিয়ে। এখন যেটি তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে করছে, সেটিও সরকার অবশ্যই মোকাবেলা করবে। সময়ের প্রয়োজন। এই জন্য ব্রিটেন, আমেরিকা, বিভিন্ন সংস্থা আজকে এই ভয়ভীতি বা বাংলাদেশের জনগণের কথা বলে তারা কথা বলছে যে বাংলাদেশের জনগণ আতঙ্কিত। পারভেজ ভাইও টকশোতে বসে এই মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা আতঙ্কিত, জনগণ আতঙ্কিত। তো ব্রিটেনে যখন আইরিশ সন্ত্রাসের দমন করবার জন্য তারাও তো 200 বছর সময় নিয়েছিল। আমেরিকাতে কুলক্লাক্স ক্লাসের যে সন্ত্রাস, সেই সন্ত্রাস দমন করবার জন্য তারা 2 দশক সময় নিয়েছিল।
ইন্ডিয়াতে যে স্বাধীন হলো তার কিছুদিন পর নকশাল এবং মাওবাদীদের যে সন্ত্রাস শুরু করেছিল, সেই সন্ত্রাসটা এখনো তারা শেষ করতে পারেনি। এখনো অনেক অঙ্গরাজ্যে সেই সন্ত্রাস দানা বেঁধে ওঠে। আমাদের এই জঙ্গিবাদ, যে জঙ্গিবাদ এখনো বিএনপি জামাত নিজেরা ধারণ করে আছে, লালন করছে, মদত দিচ্ছে এবং আন্তর্জাতিকভাবে এখানে পুশ করছে, তো তাদেরকে দমন করবার জন্য বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে অবশ্যই সরকারের সময়ের প্রয়োজন এবং সেটা অবশ্যই হবে, কারণ দেশের জনগণ জানে এগুলো কারা করছে এবং দেশের জনগণ জানে বলেই আমরা এতে ভয় পাই না। টার্গেট কিলিং কারা করছে, সিরিজ কিলিং কারা করছে, কাদেরকে কিলিং করছে, কিলিং এর ধরন কি এবং কারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে করছে, জনগণের কাছে সকল কিছু একেবারে পরিষ্কার। কাজে এইগুলো বলে ভয় ভীতি আমরা আমাদের দেশের মানুষ পায় না, কারণ দেশের মানুষ জীবন দিয়ে যে জাতি স্বাধীনতা আনতে পারে, সেই জাতি আজকে আন্তর্জাতিক মদদে ক্ষমতা দখল করবার জন্য কোন রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ডে গিয়ে নিরীহ নারীকে হত্যা করবে, নিরীহ ধর্মীয় কোনো সাধককে হত্যা করবে, শিশুকে হত্যা করবে, বাক্সের মধ্যে অগ্নিসংযোগ দিয়ে সাধারণ জনগণকে হত্যা করবে, তাতে ভয় পেয়ে বাংলাদেশের মানুষ ঘরে ঢুকে যাবে, এটি আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই সেটা চাই না দিদি। আমরা আরো ফিরবো কথা নিয়ে। আমি আরেকটি কথা বলবো, আরেকটি অপ্রাসঙ্গিক কথা বলেছেন, সেটি হয়তো না বুঝেও বলতে পারেন পারভেজ ভাই। তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যান তখন এসে যে প্রেস কনফারেন্স করেন, তখন বিদেশে যে তিনি প্রেস সফরটি করেন সেটি সম্পর্কে তিনি বলেন না, এসে বাংলাদেশের বিষয় নিয়েই তিনি বেশি কথা বলেন। এটি ধারণাটি তার ভুল। আমি তাকে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তিনি প্রথমে এসে যখন প্রেস কনফারেন্সটি করেন, প্রেস কনফারেন্স করবার জন্য একটি পেপারস রেডি থাকে, সেই পেপারসের মধ্যে বা ম্যাটারটির মধ্যে যেই দেশগুলো সফর হয় সেই সফরের যে তিনি কি কি করলেন সেটি লিখিত থাকে। সেই প্রেস ব্রিফিং এ আমার কাছে ম্যাটারটি আছে, আমি আজকে গিয়েছিলাম প্রেস ব্রিফিং এ, হ্যাঁ, এবং তিনি যেটি পাঠ করেছেন সেই পাঠ করা ম্যাটারটি আমার পেপারসটি আমি নিয়ে এসেছি, একদম সংবাদ মাধ্যমে দিয়েছেন, আমিও নিয়ে এসেছি। এখানে ডিটেইলস আমি পারভেজ ভাইকে দিয়ে দিব। এখানে বুলগেরিয়া, জাপান এবং সৌদি আরব সফর শেষে যেটি করেছেন সেটি ডিটেইলসটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বলবার পরে যখন ওখানে যে সাংবাদিকরা আছেন, সাংবাদিকরা যখন কোশ্চেন ছুড়ে দিয়েছেন, ওই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে, প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আলমগীর আপনার কাছে একটু আসতে চাই। বিশেষ করে আপনি যখন অর্থনীতি এবং বিনিয়োগ নিয়ে বিশ্লেষণ করেন, রাজনীতির সাথে খুব সংশ্লিষ্ট দুটো ব্যাপার, বর্তমান প্রেক্ষাপটটি কতটা এনাবলিং বা কিভাবে আপনি দেখছেন এটিকে? আসলে অর্থনীতি তো মানুষের সামগ্রিক জীবনযাপনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর রাজনীতি যখন অর্থনীতিকে নিয়ে আবর্তিত হয় তখন অর্থনীতি নতুন মাত্রা পায়। আমরা আসলে যে বিষয়গুলো আজকে অবতারণা হচ্ছিল সেই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক রাজনীতির একটি পটভূমি মাত্র। কারণ আমরা দেখি যে সারা বিশ্বে আইএস এবং আরও যে ইসলামী জঙ্গিবাদগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় ইনজেক্ট করা হয়েছে। সবচেয়ে শান্ত যে দেশগুলো ছিল, ইউরোপের সবচেয়ে শান্তির দেশ যেটি ছিল, সেটিতেও কিন্তু আপনার আইএসের একটি কালো থাবা সেখানে পড়েছে। ঠিক ওই মতাদর্শকে কেন্দ্র করে লোকাল কিছু সাপোর্ট নিয়ে প্রতিটি দেশেই এই ধরনের জঙ্গি হামলা এবং আপনার টোটাল যে রাজনৈতিক স্থিতিশীলতা বা সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করে ধর্মীয় একটি উন্মাদনা ছড়িয়ে দেওয়ার প্রবণতা আমরা সারা বিশ্বে দেখতে পাই। এবং বাংলাদেশ যেহেতু ভৌগোলিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলোর নিকটবর্তী, যার কারণে এখানে যদি অপেক্ষাকৃতভাবে ভালোভাবে যদি এখানে আইএস বা এই ধরনের জঙ্গি গোষ্ঠীর একটি ভালো একটি আপনার আস্তানা গড়ে তুলতে পারে, তাহলে তারা এখান থেকে তাদের কাজগুলো ডিস্ট্রিবিউট করতে পারে। একসময় আমরা দেখেছি পাকিস্তান ছিল এই ধরনের জঙ্গি গোষ্ঠীর সবচেয়ে ভালো আস্তানা, কিন্তু সেখানে আপনার যুক্তরাষ্ট্রের সরাসরি পাকিস্তানের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সেখানে ড্রোন হামলা চালিয়েছে এবং তালেবান এবং আইএসের অনেক আস্তানা তারা গুড়িয়ে দিয়েছে। ভারতেও আসলে তারা সুবিধা করতে পারছে না এবং ভারতে সীমান্ত কেন্দ্রিক এই ধরনের জঙ্গি কার্যক্রম আছে। তা আমাদের দেশে আসলে একদিকে কিছু রাজনৈতিক সুবিধাভোগী আছে যারা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, যেহেতু দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা নাই বা রাজনৈতিক যে দাঙ্গা হাঙ্গামা হরতাল অবরোধ সেগুলো যেহেতু অ্যাক্টিভিটিসগুলো এখন বন্ধ আছে, তো সেদিক থেকে সরকারকে রাজনৈতিকভাবে বেকায়দা ফেলার একটি অস্ত্র হিসেবে তাদেরকে হয়তো বা লোকালি কেউ সাপোর্ট দিয়ে থাকতে পারে। কিন্তু সামগ্রিকভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো
এটি কিন্তু আমাদের লোকাল বিএনপি কেন্দ্রিক, জামাত কেন্দ্রিক বা সরকারের সরাসরি বিরোধী দলের কেন্দ্রিক রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে এটা একটা আন্তর্জাতিক চক্রান্তও বটে। এখানে লোকাল সাপোর্ট থাকতে পারে, কিন্তু এই টোটাল ট্রেন্ডটা কিন্তু সারা বিশ্বে চলছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই, বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং আপনার যেখানে সিরিয়া সহ তারপর আপনার ইরাকে এবং ওই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইভেন সৌদি আরবেও এক এক দিন এক একটা বোমা হামলা হচ্ছে, এ ধরনের হত্যা হচ্ছে। আর আমাদের দেশে আমরা যে একটি কমন ট্রেন্ড দেখতে পাই সেটি হচ্ছে যে মূলত যারা সংখ্যালঘু আছে, খ্রিস্টান বা আপনার হিন্দু পুরোহিত, বৌদ্ধ, তারপর মন্দিরগুলো বা মসজিদে বা ইসলাম ধর্ম যারা ভিন্ন মতাদর্শী শিয়া সম্প্রদায় আছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। অর্থাৎ সারা পৃথিবীতে একটি মেসেজ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ ধর্ম সহিষ্ণুতার দেশ হিসেবে যে জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সহমত প্রদর্শনের দেশ হিসেবে দাঁড়িয়েছিল, সেখানে ভিন্ন মত প্রদর্শনকারী যারা হয়তো ব্লগাররা যারা লিখছে ভিন্ন মতের জন্য, আমরা যারা টকশোতে এসে অন্য ধারার কথা বলছি, সহমর্মিতার কথা বলছি বা নিজেদের ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার জন্য আওয়াজ তুলছি, এই ট্রেন থেকে বেরিয়ে এসে আমি একটা প্রশ্ন নিতে চাই, আপনি নিশ্চয়ই আরো একটু বলবেন। একটা প্রশ্ন নিয়ে ফিরতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি বলুন। হ্যালো। জি জি শুনতে পাচ্ছি, বলুন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাদের আলোচনাটা আমি শুনতেছিলাম। তো আমাদের মূল বিষয় হচ্ছে গিয়ে যে মোটামুটি একই কথা সবাই বলছেন, আমাদের আলোচকেরা, যে আমাদের সবাই প্রতি অবকিল তুলে ধরছেন যে কারা করতেছেন সরকার এই ব্যাপারে। আপনার কথাটা একটু শুনতে চাই আমরা। জি, সুনির্দিষ্টভাবে যে কারা করতেছেন, আমরা সাধারণ জনগণের হিসেবে আমি যেভাবে বিশ্বাস করি কারা করতেছেন। তাইলে এখন কি সময় নয় যে কি জোরালো ভাবে পদক্ষেপ নেওয়া সরকারের? আচ্ছা, আমি দর্শকের সাথে একমত, কারণ এখন জিরো টলারেন্সের চূড়ান্ত সময় চলে এসেছে। আমরা দেখেছি যে টোটাল সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়েছে। পারভেজ ভাইয়ের সাথে আমি অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি, কিন্তু একটি বিষয়ে একমত হব, সেটি হচ্ছে সাধারণ মানুষ একটু মারাত্মক আতঙ্কিত। কারণ যে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের নিরাপত্তা দিবে, তাদের পরিবারও কিন্তু এখন নিরাপত্তাহীনতায় থাকছে। আপনার কাছে ছোট্ট প্রশ্ন যোগ করতে চাই আলমগীর ভাই। যখন রাজনীতিবিদরা কনসার্ন প্রকাশ করছে, কথা বলছেন, প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন, একে অপরের বক্তব্যকে খণ্ডন করছেন, ব্যবসায়ী সমাজের প্রতিবাদ তেমন আমরা দেখতে পাচ্ছি না। আসলে ব্যবসায়ী সমাজের মৌলিক যে প্রতিবাদগুলো হয় সেগুলো ব্যবসা কেন্দ্রিক, কারণ তারা রাজনীতি এবং নিয়মিত যে বিতর্কগুলো হয়, দলীয় বিতর্ক বা মতাদর্শ কেন্দ্রিক বিতর্ক, সেদিক থেকে বেরিয়ে এসে সার্বজনীন একটি মতামতে রাখতে চায় নিজেদের অবস্থান, কারণ সকল মতামতের লোকই ব্যবসায়ীদের মধ্যে আছে। আরেকটি হচ্ছে আসলে তারাও কনসার্ন যে জোর গলায় যদি এ ধরনের কথা বলে, আর এই ধরনের খুনাখুনি রাহাজানি কিন্তু ব্যবসায়িক টোটাল বিজনেস সেক্টরকে অনেক বেশি এফেক্ট করেনি। এটা সামাজিক নিরাপত্তাটার যে একটা মানুষের মধ্যে এটি মূলত কনসার্ন। আর একটি বিষয় সেটি হচ্ছে যে এই টোটাল যে আমাদের একটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বা আমাদের যে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর যে ইনফরমেশন থাকে মানুষের মধ্যে একটি কনফিডেন্স, অনেক বড় বড় ঘটনাগুলো টানা হচ্ছে, কিন্তু একটিও কিন্তু অনেক ভালো একটি আমরা সুখবর পাচ্ছি না। এটা আমাদের জন্য একটু হতাশার বিষয়। তবে হ্যাঁ, আমরা দেখছি সরকার কাজ করে যাচ্ছে, কারণ সরকার আনডাউটেডলি এখানে সরকারের মানে চেষ্টার ত্রুটি নেই, কিন্তু আসলে একেবারে মানে যে প্রান্তিক লেভেলে ইনফরমেশনে ঘাটতি আছে। আর বেস্টে পারভেজ ভাই আরেকটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে 21,000 কোটি টাকা খরচ হয়ে গেছে 1 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হয় না। এটা আমি দ্বিমত পোষণ করি। আসলে রাস্তা হওয়া তো বড় কথা না, একটি রাস্তা করতে গেলে হাজার হাজার মানুষ ভূমিহীন হয়, ভূমি নষ্ট হয়। তা আমাদের এই রাস্তাগুলো বেশিরভাগই ব্রিটিশ আমলের তৈরি, তারপর থেকে সংস্কার কার্যক্রম বা এটাকে এক্সপেনশনের দিকে নজর দেওয়া হয়নি। তা আমরা যে ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছি, বিভিন্ন এই মিয়ানমার, তারপর চীন সহ, ভারত সহ, আবার নেপাল সহ, ভুটান সহ বিভিন্ন দেশের সাথে যে আমরা কানেক্টিভিটি গড়ে তুলছি এবং আমরা ট্রানজিট শুরু করেছি, তো সেদিক থেকে আমাদের দেশে যখন সেই গাড়িটি যাবে বা আমরা যখন অন্য দেশে যাব, একই নেটওয়ার্কে একই রাস্তায় যখন আমাদের ট্রাফিক ব্যবস্থা, আমাদের রাস্তার প্রশস্ততা, আমাদের টোটাল যে আপনার অবকাঠামোগত সুবিধা, সেটি যদি অন্য দেশের চেয়ে অনেক বেশি নিম্নমানের হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবসা হারাবো। তো সেদিক থেকেই সরকার আপনার কিলোমিটার বাড়ানোর চেয়ে আপনার
ধন্যবাদ বাড়ানোর আলমগীর ভাই, দিকে আপনি ভালো কতগুলো মূলত বিষয় তুলেছেন। জোর একটা দিই। প্রশ্ন নিতে চাই, একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যালো, জি বলুন। বলছি বাংলাদেশের আমি একজন সহকারী ফ্রিডম ফাইটার, আমার বাড়ি ছোট পায়টাতে। হ্যাঁ, হুম। তা বাংলাদেশে একটাই সশস্ত্র সংগঠনের আবির্ভাব হয়েছিল, সেই সংগঠন হচ্ছে 71 থেকে 75 পর্যন্ত সেই সংগঠনের নাম ছিল জাসদ। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নটা কি ভাই? আর সেই সংগঠনটা হচ্ছে বর্তমান সরকারের সাথে এই 14 দলীয় জোটের সাথেই আছেন। হুম। তা এখন তৃতীয় পক্ষ না মধ্যপক্ষতে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এই যে হত্যা যজ্ঞ যে আচ্ছা, কাজগুলো ঘটাচ্ছে, কারা এর পেছনে আছে আপনি জানতে চান? কারা এর পিছনে আছে? জি, এই ধন্যবাদ ব্যাপারে আপনাকে। আপনার কাছে আমি জানতে জি, আমি অপুদি, আপনি এই প্রশ্নটি হয়তো উত্তর দেবেন, তার আগে আমি ছোট্ট একটা তথ্য যোগ করি। আমরা সবসময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাই কথা বলছি, কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি কয়েকজন অপরাধী যারা চিহ্নিত হিসেবে সরকারের খাতায় এসেছিল, কয়েকটা কিলিং এর, তারা দেখলাম যে ক্রস ফায়ারে মারা গেছে 2-3 জন। আপনি এটা কিভাবে দেখেন? এটা যারা ক্রস ফায়ার মারা যায়, আমরা অবশ্যই ক্রস ফায়ারকে আমরা সমর্থন করি না। এবং ক্রস ফায়ারটা যে চালু হয়েছে কখন থেকে সেটা ভালো করেই জানেন, যে বিএনপি সরকার 2003 সালে এই ক্রস ফায়ার চালু করেছে, এবং ক্রস ফায়ার চালু করে তারা পার্লামেন্টে ইনডেমনিটি দিয়েছে যে ক্রস ফায়ার যারা দিয়েছে তাদেরকে যেন বিচার করা না যায়। আচ্ছা, এবং ক্রস ফায়ার দিয়ে যারা 58 জনকে ক্রস ফায়ার দিয়ে আইনমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে তাদেরকে, এবং ক্রস ফায়ার যাদেরকে দিয়েছে বেছে বেছে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের ক্রস ফায়ার দিয়েছে। আচ্ছা, বিএনপি ক্ষমতায় এসে বাহিনী গঠন করে, জি। ফোর্স গঠন করে তারপরে তারা ইয়ে করেছে, ক্রস ফায়ার দিয়েছে, এবং দেশ ছাড়া করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, ক্রস ফায়ার দিয়েছে, ক্রস ফায়ার দিয়ে আবার পার্লামেন্টে তারা এই ঘটনাগুলো করেছে। তখন বাংলাদেশের মানুষ জেনেছে এই ক্রস ফায়ার শব্দটা। আমরা এই শব্দটাকে ঘৃণা করি। আচ্ছা, ক্রস ফায়ার বাংলাদেশের মাটিতে হোক, এটা আমরা চাই না। তবে এখন এমন কিছু ঘটনা ঘটছে অনাকাঙ্ক্ষিতভাবে, বিচ্ছিন্নভাবে, যেমন এনকাউন্টার, তখন তারা নিহত হচ্ছে বা ক্রস ফায়ার হচ্ছে, সেই ঘটনাগুলো থেকেও পরিত্রাণ পাক এ জাতি, এটি আমি চাই। ক্রস ফায়ার কোথাও হোক, এটি বাংলাদেশের মানুষ চায় না, আমিও চাই না। সম্ভব এবং সন্দেহজনক অপরাধী যখন মারা যায় আমরা তো আর জানতে পারলাম না না, ঘটনাটা এটা কে করলো। এটা যেমন যখন ঘটে, ডক্টর রেজাউল হক স্যারের পুলিশকে যখন হত্যা ঘটনাটি ঘটেছে এইরকম, যখন এই ক্রস ফায়ার গুলো বিএনপি চালু করেছে, তখন ওই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যখন আঘাত দেবার যে টেন্ডেন্সিটা এসেছে, বিএনপির এবং জামাত তারা যখন আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করবার জন্য চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, তাদেরকে কিভাবে হত্যা করবে এই জিনিসটা যখন জি, শিখিয়েছে, জি। তখন তাদেরকে হত্যা করবার জন্য যখন উদ্ধত হয়েছে, এটিও নিশ্চয়ই। তখন যে একটি ফাইট হয়, তখন যদি কেউ হত্যা আমরা হয়, একটা তখন কি কিন্তু ক্রস ফায়ার বলা নিশ্চয়ই, যায় আমরা না। একটু বিরতিতে যাব। ছোট্ট একটু মন্তব্য পারেন যে আপনি এই প্রসঙ্গে করেন, পরে ফিরে এসে আমরা ডিটেল কথা বলবো আবার। এই যে আইনজীবী হিসেবে আপনি কিভাবে এই দেখেন? প্রসঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ আছে, কারণ দিদি দুটো জিনিস চেপে গেছেন। ভাসুরের নাম মুখে আনতে নেই। 2003 সালে উনি বললেন যে বিএনপি নাকি এটা শুরু করেছে। অবশ্যই। তো উন্নয়নের সরকার বিএনপির এত ভালো কাজকে তারা অব্যাহত রেখেছেন, তো বিএনপির অবশ্যই ভালো কাজের, এটা খারাপ কাজ হলে তা তো ফলো করতেন না। ক্রসফায়ারকে এখনো যে অব্যাহত রেখেছেন। যদি চেতনা সরকার জঙ্গি সরকারের পদ্ধতি ফলো করছে, এটা তো অভিনন্দন পাওয়ার যোগ্য। 2003 সালে র্যাব গঠন করা হয়েছিল। সেই র্যাবের কারণে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী মারা গেছে দিদির কথা অনুযায়ী, এবং সেই র্যাব এখনো বহাল আছে এবং দিদিদের যথাযুক্ত নিরাপত্তা বিধান করতেছে দিদির দাবির মতে। সুতরাং সেই নাম মুখে না নিতে পারে যে সংগঠনের, সেই সংগঠন সম্বন্ধে কথা আমরা নাইবা বললাম। আমার কথাটা হচ্ছে এগুলি হচ্ছে বাক্যিবাদ, দোষারোপের রাজনীতি। আপনি বলতে পারেন বিএনপি আমল। আমি শুধু, যেহেতু আপনি ব্রেকে যাবেন, এটা কথা শেষ করে দিই। সেটা হচ্ছে কি, আমি দিদিকে এখানে বলি খুব ফ্র্যাঙ্কলি, বা আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলতে পারছি এই প্রোগ্রামের মাধ্যমে, যদি আপনি 4টা শব্দ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি, তারেক রহমান, আপনি 4টা শব্দ বলে দেন যে প্লিজ এই 4টা শব্দ নিয়ে আপনারা কিছু বলবেন না, দেখবেন যে কালকে থেকে ওনাদের মুখ দিয়ে কথা বের হতে পারছে না। আর কোনো বাংলাদেশে আর কোনো কথা নাই যে তারা মুখ দিয়ে বলতে পারবে। 2 মিনিটের পর তাদের বক্তব্য শেষ হয়ে যাবে, বিকজ অফ এই 4 ওয়ার্ডস। এখন প্রবলেমটা হচ্ছে কি, এটা হচ্ছে ছায়ার সঙ্গে যুদ্ধ। 7 বছর ধরে বিএনপি ক্ষমতায় নাই, প্র্যাকটিক্যালি ধরলে 9 বছর ধরে ক্ষমতায় নাই। তারা 9 বছর ধরে তারা ক্ষমতায় আছে, তারা এখনো 2003 সালের বিএনপির যুদ্ধ নিয়ে তারা বসে আছে।
এই 9 বছরে তাদেরকে কে না বলেছে জঙ্গি দমন করতে, কে বাধা দিয়েছে সংসদে আইন পাশ করে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করতে। ইভেন এই যে আসামিরা মারা যাচ্ছে, আপনি বললেন যে এনকাউন্টার নাম দিলেন, বন্দুকযুদ্ধ আমি নাম বললাম, আরো বিভিন্ন রকম নাম দেওয়া যাবে শাব্দিক অর্থে, কিন্তু এগুলির আমরা দেখলাম এর মধ্যে অধ্যাপক রেজাউল করিম সাহেব একজন খুনিও আছেন, যে গ্রেপ্তার হয়েছেন। তাহলে আপনি বলুন, তাকে যখন মেরে ফেলা হলো সন্দেহভাজন খুনিকে, তাহলে আপনি তথ্যগুলি কিভাবে উদ্ঘাটন করবেন? তাহলে এই এনকাউন্টারের মিশনগুলি যখন পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী, কিভাবে তারা আগে থেকে জেনে যায়? আমরা একটু কথা বলতে চাই বিরতির পরপরই। দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, আমরা ফিরে আসছি আজকের সংবাদ সংলাপে। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের সংবাদ সংলাপে। বিরতিতে যাবার আগে এক ধরনের জঙ্গি দমন, তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির এর মধ্যে একটি বিশেষ বিষয় ছিল যে সাম্প্রতিক অপরাধী যারা মারা যাচ্ছেন। আপনি একটা সেন্টেন্স শেষ করতে চাচ্ছিলেন, পরে আমি অন্যদিকে 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। দিদির যে তথ্যটি দিয়েছেন 2003 সালে বিএনপির যে এনকাউন্টারের কথা বা বলছে বন্দুকযুদ্ধ বা যেটাই বলুক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে নামেই ডাকি, আসলে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম এনকাউন্টারে মারা গিয়েছিল সিরাজ শিকদার। এই পার্লামেন্টে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল কোথায় আর সিরাজ শিকদার। এই যে শুরু হলো যাত্রা, তারপরে 25 থেকে 30 হাজার জাসদের নেতাকর্মীদেরকে হত্যা করা হলো, আমরা জানি কিন্তু সেটা সবাই জানে, এটা এই বন্দুকযুদ্ধ হত্যা করা হয়েছে। তারপরে এই ধারাটি কখনো কমেছে কখনো বেড়েছে। আমি কখনো দাবি করছি না যে বিএনপির সময় বন্ধ ছিল, আওয়ামী লীগের সময় একবারই বেশি হয়েছে, এরকম না, বাট এই ধারাটি চলমান। একটি রাষ্ট্র, সভ্য রাষ্ট্র কখনো দাবি করতে পারে না যে সেই দেশে বন্দুকযুদ্ধ হতে পারে এবং এনকাউন্টারে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে পারে। আমি এটি বলার চেষ্টা করেছিলাম। যেটা মিস্টার পারভেজ ভাইয়ের সাথে বলবো, আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবসময় নিন্দনীয়। আর বর্তমানে যে কনসার্ন সেটি হচ্ছে যে আমরা রুট লেভেলে যারা মেইন ক্রিমিনাল, যারা জঙ্গি মদতদাতা বা যারা এই হত্যাকাণ্ডগুলো করছে, তাদেরকে পুরোপুরি এক্সপোজ করছি না। আমরা কাউকে পাচ্ছি, আবার সাথে সাথে তাদেরকে ক্রস ফায়ারে দিচ্ছি। তো সেদিক থেকে জাতি জানতে পারছে না কারা প্ল্যানার, কারা করছে এবং তাদের ডিটেল বলা হচ্ছে যে অমুক হত্যা মামলার সন্দেহভাজন আসামি। কিন্তু সমস্যা যেটি সেটি আমরা একসময় দেখেছি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে কর্নেল গুলজারের কথা শ্রদ্ধা করে স্মরণ করছি, মারা গেছেন বিডিওর বিদ্রোহে। তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এবং আপনার আরো যে জঙ্গিদের ধরেছিলেন, এবং সেটি সারা বিশ্বের প্রশংসিত হয়েছিল এবং তারা বিচারের মুখোমুখি হয়েছিল। মুফতি আব্দুল হান্নান বিচারের মুখোমুখি হয়েছে। ইভেন যারা যুদ্ধাপরাধের বিচারে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদেরও কিন্তু একটা আইনি প্রক্রিয়ায় আলটিমেটলি তাদেরকে কিন্তু গ্যালোজ, যেটি আপনার ফাঁসিতে যেতে হয়েছে। তো সেদিক থেকে যদিও আমাদের বিচার বিভাগে দীর্ঘসূত্রিতে আছে, যদিও অনেক জঙ্গি বিচার ব্যবস্থার ফাঁক ফোকর গলিয়ে তারা জামিনে বেরিয়ে আবার হত্যাকাণ্ড ঘটিয়েছে, এমন অনেক নজিরও আছে, কিন্তু এমন একটি স্ট্রিক্ট আইন করা উচিত যারা এই ধরনের হত্যাকাণ্ডে অভিযুক্ত হবে তাদের কোনো জামিন হবে না এবং দ্রুত বিচারের মাধ্যমে তাদের বিচার কার্যক্রম শেষ হবে, প্রকৃত যারা অপরাধী, এবং জাতি জানতে পারবে। এবং তার কারণে যদি ক্রস ফায়ারের বাইরে গিয়ে বিচারের মাধ্যমে যদি তাদের শাস্তিটা হয়, তাহলে সেক্ষেত্রে নতুন অপরাধগুলো কমে যাবে। আর টোটাল নেটওয়ার্ক আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন নামে যে ইসলামী সংগঠনগুলো গড়ে উঠেছে, তাদের যে ড্যান বা আস্তানাগুলো আছে সেগুলো র্যাব গুড়িয়ে দিয়েছে, এবং এই সফলতার কারণে কিন্তু এই ধরনের প্রক্রিয়া আর বাড়তে পারে, আমরা দেখতে পেয়েছি বাড়তে পারেন। ধন্যবাদ ডক্টর আলমগীর। আমরা একটা প্রশ্ন নিতে চাই, একজন দর্শক আছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি হ্যাঁ ভাইজান, আমি এই যে দুই দলের যারা আপনি কে বলছেন, কাইন্ডলি নামটা বলুন আগে। সম্মানিত, তাদেরকে আমি বলতেছি, আপনারা এক হয়ে দেশের ভিতরে এই যে বৃহত্তম দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা দল একসাথ হয়ে এই সমস্যা সমাধান করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা পাইনি, তবে আপনার তথ্যটা পেয়েছি, ধন্যবাদ। যদি আমি একটু আপনার কাছে ফিরতে চাই, সব দিক থেকেই এই আলোচনাগুলির অর্থ হচ্ছে জঙ্গি দমন করা, সরকার সেই স্টেপ নিতে চায়, কিন্তু ঘুরে ফিরে যে প্রশ্নগুলো আসছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা বিচার অপরাধী যখন মারা যাচ্ছে আমরা তথ্য পাচ্ছি না, আপনি জনগণের কনসার্ন কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু সাজেশনগুলো দিচ্ছেন এক ধরনের ভালো ভবিষ্যতের জন্যই। আপনি কিভাবে এখন মূল্যায়ন করবেন? ভালো ভবিষ্যৎ করবার জন্য আমি, যিনি প্রশ্ন করলেন সে ভাইটি যে বললেন যে দুই দল বা সবগুলো দল মিলে, বিএনপি আওয়ামী লীগ সকলে মিলে কাজ করবার জন্য ওনার প্রত্যাশা, কিন্তু আমি ওনাকে যদি বলি যে বিএনপি
যে একটি রাজনৈতিক দল হিসেবে তারা কি কাজ করছে? জনগণের জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপি 2013 থেকে এ পর্যন্ত নির্বাচনে না এসে এ পর্যন্ত একটিও কি কাজ করেছে যেটি জনগণের কল্যাণের জন্য করেছে? একটি কাজও জনগণের কল্যাণের জন্য করেনি, দেশের ষড়যন্ত্রের জন্য করেছে। কি কাজ করেছে? জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করেছে, বাংলাদেশকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করেছে, মোসাদের সাথে ইসরায়েলের সাথে এই রিসেন্টলি হাত মিলিয়েছে ক্ষমতা দখল করবার জন্য, এর আগে হেফাজতের সাথে হাত মিলিয়েছে ক্ষমতা দখল করবার জন্য, সজীব ওয়াজেদ জয়কে হত্যা করবার জন্য পরিকল্পনা করেছে। পারভেজ সাহেব বললেন যে 4টি নাম উচ্চারণ করে বলেন এই নামগুলো ছাড়া আওয়ামী লীগ বা সরকার চলতে পারবে না। ওই নাম উচ্চারণ করবার দরকার নাই, কিন্তু দরকার তখনই হয়ে পড়ে যখন এই 4টি শব্দ সরকারকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, সজীব ওয়াজেদ জয়কে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে, হত্যা রাজনীতি করে, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে ষড়যন্ত্র করে, তখন তো এই নামগুলো চলেই আসবে। বিগত দিনে বিএনপি কি করেছে সেটি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটিই প্রমাণ করে যে বিএনপি কি করেছিল সেটির দিকে সরকার তাকায়নি। দেশকে এগিয়ে নেবার জন্যই প্রতিটি পদক্ষেপে সরকার কাজ করেছে, এবং সে কারণেই এই যে আজকের যে প্রেস কনফারেন্স হয়েছে বা মাননীয় প্রধানমন্ত্রী যে জাপান সফরে গেলেন, G7 শীর্ষ সম্মেলনে যে তিনি কিনোট পেপার স্পিচ দিয়েছেন, যিনি সেখানে তিনি বাংলাদেশের যে ইয়েগুলো পড়েছেন, উন্নয়ন তিনি করেছেন, সেই উন্নয়নের তার মতাদর্শ সেটি থিমটা তিনি তুলে ধরেছেন, এবং সেটা কিভাবে বাস্তবায়ন করেছেন রাষ্ট্রপ্রধানরা তার কাছ থেকে জেনেছেন। তিনি জেনে বলেছেন, রাষ্ট্রপ্রধানরা বলেছেন 7.05 জিডিপি কিভাবে তিনি বাংলাদেশে এই এত কিছু নাশকতার পরেও এই বাংলাদেশে তিনি উন্নীত করলেন, সেটির জন্য তার কাছ থেকে জানতে চেয়েছেন কিভাবে তিনি এখানে উন্নীত করলেন। কোন সেই রেসপন্স কি এই ক্ষেত্রে ছিল? প্রেস কনফারেন্সে উল্লেখ করেছেন উনি? হ্যাঁ, আচ্ছা, করেছেন, এটা তো এর আগেই পেপারে এসেছে, প্রেস কনফারেন্সে তো তিনি বলেছেন, কিন্তু এর আগেও কিন্তু এসেছে, পেপারেও এসেছে, বিভিন্ন মিডিয়াতেও এসেছে, কিন্তু বিভিন্ন রাষ্ট্রনায়করা ওনার কাছ থেকে সেটি জানতে চেয়েছেন যে কিভাবে, অবিশ্বাস্য গল্প, এটা কিন্তু ফেসবুকেও দেখেছেন যে রাষ্ট্রপ্রধানরা জানতে চেয়েছে তার কাছ থেকে, এটি এক অবিশ্বাস্য গল্প, কিভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি টিকে ধরে রাখলেন এবং উন্নয়নের এই সমৃদ্ধিটা তিনি করলেন। তো এইটা তো বিএনপির পেছনে ফিরে তাকালাতেও সম্ভব হতো না, তাকাতে চাইও না আমরা, কিন্তু তাকাতে হয় যখন 2004 সালে বিএনপি যে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করলেন, এবং সেই মামলাটার দিকে গেলে মামলার আসামির দিকে তাকালে তো আমাদের তাকাতে হবে, ওই নামগুলো চলে আসবে, ওটা কি ফেলে রাখা যাবে? অবশ্যই সেই নামগুলো আসবে। অপুদের একটা কথা আমি একমত পোষণ করি, সেটা হচ্ছে যে আসলে প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা যদি দেখি, একজন অর্থনীতি বিশ্লেষক হিসেবে, এই টোটাল বিশ্বে সবচেয়ে উন্নত দেশগুলো কিন্তু প্রবৃদ্ধির 3 থেকে 4 রেগুলার ধরে রাখতে পেরেছে, 5-এর ক্ষেত্রে অনেক রেয়ারেস্ট এক্সাম্পল। তো সেদিক থেকে আমাদের দেশে যে টোটাল যে জিডিপি, সেই জিডিপির তুলনায় প্রবৃদ্ধিটা যেভাবে আমরা এগুচ্ছি, সেটিতে আলটিমেটলি আমাদের যে স্বপ্ন মধ্যমায়ের দেশে, একটু দর্শকের বোঝার জন্য যারা হয়তো অ্যামেচার, এই সিক্রেট অফ সাকসেসটা কি? এটা সিক্রেট অফ সাকসেসটা মেইনলি হচ্ছে যে আমাদের যে টোটাল জাতীয় অর্থনীতির যে টার্নওভার, আমাদের দেশ একসময় আমদানি নির্ভর অর্থনীতির দেশ হিসেবে বাইরে পরিচিত ছিল, সেখান থেকে আমরা টার্ন করছি রপ্তানিমুখী অর্থনীতি হিসেবে। আমাদের পোশাক শিল্পের বাইরেও আরো নতুন নতুন খাত রপ্তানির দিকে টার্ন করেছে। আর আরেকটি হচ্ছে যে রেমিটেন্সটার দিক দিয়ে আমরা অনেক শক্তিশালী হয়েছি, বিদেশি আমরা একসাথে এখন অনেক মাসের বৈদেশিক আপনার যে বিভিন্ন বিনিময় মূল্য, সেগুলো আমরা আপনার মেটাতে সক্ষম হয়েছি। আর তার পাশাপাশি ডোমেস্টিক কিছু উন্নতি হয়েছে, স্বাস্থ্য খাতে নারীর ক্ষমতা উন্নয়নের, জেন্ডার ডিসক্রিমিনেশন, তারপর হচ্ছে সামাজিক, একটু সময় স্বল্পতার দিকে আছি, আমি একটু জঙ্গিবাদের বিষয়টা একটু বলবো না। জঙ্গিবাদের বিষয়টা দেখেন, বিএনপির সময় যখন জঙ্গিবাদের সৃষ্টি হলো, তখন বিএনপি কি বলেছিল? জঙ্গিবাদ হচ্ছে মিডিয়ার সৃষ্টি, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, এই কথা তো বলেছিল, এবং এই কথা বলে তারা জঙ্গিবাদ কিন্তু সমগ্র বাংলাদেশ ব্যাপী উস্কে দিয়েছিল। জঙ্গিবাদ কিন্তু তারা থামাতে চায়নি, সকল বাংলাদেশে একযোগে সকল ডিস্ট্রিক্টে 17 তারিখে তাদের এই জঙ্গিবাদ বোমা বিস্ফোরিত হলো। জঙ্গিবাদের সবলে জেলায় জেলায় তখন বোমা নিক্ষিপ্ত হয়েছে।
জাজ মেরে ফেলা হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে জঙ্গিরা বোমা নিক্ষেপ করেছে। জি। তো বিএনপি কি জঙ্গিবাদের দমন করেছে? যে আমরা আওয়ামী লীগ একটু সরকার এসে তো জঙ্গিবাদ অন্যদিকে দমন যেতে করেছে। চাই, দিদি, thank না, you, তাহলে আমরা- জি। আরেকটি কথা বলেছে জি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ৭৫-এর পরে সামরিক বাহিনীর লোকজন, আমরা একটু সংক্ষেপ বলতে চাই, সামরিক জি, বাহিনীর জি, লোকজন, বেসামরিক বাহিনীর লোকজন কিভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছিল? জি, ধন্যবাদ দিদি, আমরা একটু জেলখানার অল্প মধ্যে সময় আছে, মানুষকে হত্যা ব্যারিস্টার করা পারভেজ, হয়েছে। আপনার কিছু তো বক্তব্য সে কথা থাকলে। কি মানুষ ভুলে গেছে? নিশ্চয়ই আমরা এই পয়েন্টটিকে আমি গুরুত্বের সাথে এই দেখতে চাই। কথার সাথে একমত, মানুষ কিছুই ভোলে নাই। কারণ আসলে ব্যাপারগুলি হয়ে দাঁড়িয়েছে কি, জিডিপি নিয়ে কিন্তু আমার মধ্যে কোনো আফসোস নাই, আমার মধ্যে প্রাউডনেস আছে। বিং এ বাংলাদেশের জিডিপি যদি 7-এর জায়গায় 10 হয়, আই ফিল প্রাউড। এগুলি নিয়ে কোনো কমপ্লেন আমার মধ্যে নেই, কারণ একটি সরকার এগুলি করছে, অবশ্যই এটা একটা সিগনিফিকেন্ট দিক। কিন্তু তার মানে কি আপনি সাগর চুরি করে ফেলবেন, 70,000 কোটি টাকা পাচার করে ফেলবেন, আপনি 2,500 কোটি টাকা আপনি শেয়ার মার্কেটে খেয়ে ফেলবেন, বেসিক ব্যাংক আপনি পকেটে করে খেয়ে ফেলবেন, এগুলো তো হতে পারে না। আপনি কথা হচ্ছে আপনি জিডিপি বাড়াবেন কেমন করে? আপনি বলছেন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি হয়ে যাচ্ছে। এখন অঙ্কের মার পেছে যদি জিডিপি বেড়ে থাকে আমার কোনো আপত্তি নেই, বাইরে G7 এ কিনোট পেপার প্রেজেন্ট করে আমি যদি বুঝিয়ে থাকি হোয়াট ওয়াজ মাই মানে সিক্রেট, আই ডোন্ট মাইন্ড। কিন্তু কথা হচ্ছে আমার গর্দনে যাতে চাপাতিটা না পড়ে সেটা আমাকে দেখতে মেনশন করতে হবে। তো আপনি G7 থেকে ওখানে আরো 10টা কিনোট পড়েন, জিডিপি আরো ভালো হোক, আমি দোয়া করছি, আচ্ছা। খুশি হই। কিন্তু আমাকে তো বাঁচিয়ে রাখবেন আপনি। জিডিপিটা কাদের জন্য? বাংলাদেশের জনগণের জন্য। এখন জনগণকে আপনি চাপাতির উপর মধ্যে রাখবেন, জনগণকে আপনি এনকাউন্টারে মেরে ফেলবেন সন্দেহভাজন বলে, জনগণকে আপনি রাস্তার মধ্যে দুর্ঘটনা মেরে ফেলবেন, তারপর আপনি জিডিপি বাড়িয়ে দিবেন। এই জিডিপি তো আমার প্রয়োজন নেই। আগে আপনি আমার বাঁচার নিশ্চয়তা দেন। আমার আজকে দেখেন একটা পুলিশের অফিসারের তাদের পরিবারের একজন এসপির ওয়াইফ পর্যন্ত তাকে গুলি করে মারা হয়েছে। বায়োমেট্রিক নিয়ে দেশে যে অরাজকতা আমরা দেখলাম, তাহলে তাকে যে সিম দিয়ে টেস্ট করা হলো, তাকে ফোন করা হলো, সেটা কিন্তু উদ্ধার আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমার কথাটি হচ্ছে কি জামিল ভাই, দেখেন এগুলি হচ্ছে এসপি সাহেবের যে ছবিটা গণমাধ্যমে এসেছে, একজন পুলিশ বাহিনীর সদস্য কিন্তু এভাবে অসহায়ের মতো ছবি আমরা কখনো দেখি না, না, আসলে নিজেই কাটছে। জামিল ভাই হি ইজ অলসো পার্ট অফ দিস সোসাইটি, সে তো এই সমাজেরই মানুষ। আমরা সম্পূর্ণ সমন্বিতা রেখেই বলছি যে এই যে আজকে আমরা যে দিকে এগোচ্ছি, আজকে দিদি হয়তো ক্ষমতায় থাকার জন্য বা দল ক্ষমতায় আছে বলে হয়তো বলবে, কিন্তু আমরা হয়তো বিরোধিতা কারণে বললাম, কিন্তু আলটিমেটলি দেশটা কাদের? বাংলাদেশ। তো এই বাংলাদেশটাকে বাঁচাতে হলে তো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এখনো যে একজন দর্শক প্রশ্ন করে বলেছেন যে এখানে বিএনপি আওয়ামী লীগ, শুধু বিএনপি আওয়ামী লীগ বলি না, আমি মনে করি বাংলাদেশের 16 কোটি লোকের একটা লোক আপনি পাবেন না উইথাউট কিছু মানে মিসক্রিয়েন্ট পিপল ছাড়া, যারা দেশের জঙ্গিবাদ বৃদ্ধি পাক, দেশের মধ্যে এটা কেউ চায় না পুরাপুরি কেউ। হোক, কেউ কেউ চায় চায় না। না। ওনারা যে এই ছায়ার সঙ্গে যুদ্ধ করছে, ওনারা বলছেন যারা আগুনে পুড়িয়ে মেরেছে, আমরাও তো চাই যে এই আগুনের পুরানো কারা করলো সেই বিচার হোক। আজকে প্রায় 1 বছর হয়ে গেল, ওই আগুনের পুরানোর কারণে একজন লোক তো বিচার হতে দেখলাম না। মানে সমস্ত ইনফরমেশন নিয়ে আপনি বসে আছেন কেন? আপনি বিচার করেন। আজ পর্যন্ত আপনি দেখেছেন যে আগুনে পুড়িয়ে মেরেছে এই অপরাধে একজন লোকের বিচার হয়েছে? আনসার ইজ নো। কারণ বিকজ সর্ষের মধ্যে ভূত আছে, কারণ জনগণ জানে যে কারা পুড়িয়ে মেরেছে। তো এখন কথাটি হচ্ছে কি জামিল ভাই, এগুলি হচ্ছে আপনি যতই আপনি বলেন, আমরা যতই কমপ্লেন করি, কিছুই হবে না আনলেস যারা ড্রাইভিং সিটে আছে, যারা দেশ পরিচালনা করে, তারা যদি এটার দিকে নজর না দেয়। আমার আপনার নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা তাদেরকে দেখতে হবে যারা আলটিমেটলি ক্ষমতায় আছে। আমরা সময় স্বল্পতার মধ্যে একজন দর্শকের প্রশ্ন আছে, শেষ মুহূর্তে একটু নিতে চাই। হ্যালো, কে আছেন? জি ভাই, আমি আছি লাইনে। হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলুন। জি ভাই, আমি ওই যে আপনার পাশে এক আপু বসে আছে, ওনার আমার পাশে যে আপু শুনছেন উনি, জি জি ভাই বলুন, প্রশ্নটা কি? আসসালামু আলাইকুম আপু। বলেন বলেন আচ্ছা, ভাই। আপু এই যে আপনারা যে কথায় কথায় বলেন যে মানে দেশের মানে হেফাজতে ইসলাম নাম ছিল কিছুদিন আগে, হেফাজতে ইসলাম নাম ছিল ঠিক আছে, কিন্তু হেফাজতে ইসলামের যে কত মানুষ যে গুম হয়েছে, হত্যা হয়েছে, এই আচ্ছা, আপনার প্রশ্নটা আমার নিতে হবে সরাসরি, সময় নেই আর আলোচনার। প্রশ্নটা হলো যে বিএনপি কি এমন অপরাধ করলো যে মানে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? একটা প্রমাণ দেখাবেন প্লিজ। আচ্ছা,
তারপরে বিএনপি কি এমন অপরাধ করল? আমি একটু শেষ সময় করে খুবই কম, আমি একদম এক সেকেন্ডে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যেমন দিদি বলেছেন বাংলা ভাইয়ের কথা, আমরা প্রত্যেকেই জানি বাংলা ভাইয়ের ব্যাপারে সমস্ত কিছু আচ্ছা, জানি, আমার- এবং বাংলা ভাইয়ের যিনি মেইন গুরু শায়েখ আব্দুর রহমান, তার দুলাভাই আচ্ছা। এবং কোন নেতার দুলাভাই, ঠিক আছে, আওয়ামী ঠিক আছে, লীগের আমরা কোন সেদিকে নেতা, যেতে কোন চাই। হুইপের দুলাভাই, সেটা ঠিক তো আমরা আছে। জানি। সুতরাং ওকে। এই দুলাভাইয়ের ইন্দোরে শালাবাবুর ঠিক আছে। কাছাজিতে বাংলাদেশের যে প্রথম জঙ্গি অপুদি, সৃষ্টি আপনি হয়েছে একটু বলেন, সবাই জানে এই এটা। প্রশ্নটা একটু উত্তর দেন, আমি খুব সংক্ষেপে, আমরা শেষের দিকে। কোনটা? এই যে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ। যদি বলতে চান বা হ্যাঁ, আপনার না, কিছু আমি থাকে। দুইটা প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা, জি, প্রথমত হচ্ছে শায়েখ আব্দুর রহমান কার দুলাভাই, আমি সেটা ওনাকে বলি। হ্যাঁ, আমাদের মির্জা আজম এমপি, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত, আমাদের আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির নেতা, তার তিনি দুলাভাই ঠিক আছে ছিলেন, কিন্তু উনি হয়তো জানেন না ওনার সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নাই, এবং ওনার যখন এটা জেনেছেন তাকে তার বোনকে ত্যায্য করা হয়েছে তার ফ্যামিলি থেকে। আচ্ছা, আচ্ছা। যখন জেনেছেন, এবং তার পারিবারিক সম্পর্ক তো নাই, যখন জেনেছেন মির্জা আজম সাহেব এই কারণে তার পিতা তার বোনকেও ত্যায্য করে দিয়েছেন আচ্ছা। ফ্যামিলি থেকে, এটা হয়তো উনি জানেন না। তাহলে হতেই পারে ফ্যামিলিতে এরকম আরেকটা প্রশ্ন ছিল যদি- বেগম জিয়ার আত্মীয় আছেন 111-এ যার সাথে ইয়ে করেছেন, তা আমরা তো দেখি নাই তাদের আমরা সাথে একেবারে সম্পর্ক শেষের দিকে দিতে ছিন্ন করবার আরেকটা জন্য। point ছিল আপনার। আরেকটি বলেছেন বিএনপি কি এমন অন্যায় করেছে। এমন অন্যায় আমি করেছে? প্রথমেই বলবো উনি আজকে কিছুটা হেফাজতের হ্যাঁ, support এ বলেছেন। আমি আজ এই যে হেফাজত বলেন বা আজকে যে টার্গেট কিলিং এর পথ বেছে নিয়েছেন বিএনপি জামাত, দেশে যে অরাজকতা করছেন, এই টকশোতে বসে যে পারভেজ সাহেব দোষারোপ করছেন যে আপনারা ক্ষমতায় থাকবার জন্য এইসব করছেন, ওনার মনে যে অশান্তি, সবকিছুর জন্য দায়ী বিএনপি। এই কারণে আমি বলবো যে বিএনপি যদি নির্বাচনে আসতেন একদম শেষের তাহলে এই দিকে। সমস্যাগুলো হতো না। বিএনপির নির্বাচন বিএনপির একটি অন্যায় সমাধান, হচ্ছে জি। বিএনপি দলের সাথে, দেশের সাথে, ডক্টর আলমগীর, আপনার- সকলের সাথে অপরাধ করছে, আচ্ছা। একটাই তার ধন্যবাদ দিদি, নির্বাচনে আমরা আসা একেবারে শেষের উচিত দিকে, ছিল। আপনার কিছু পয়েন্ট ছিল দুই একটা, জি। আমি আজকে টকশোতে যেটি বিনয়ের সাথে বলবো, সকল মতাদর্শের বাইরে গিয়ে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর চিন্তা করতে হবে। আমাদের প্রতিদিনের জীবন আচরণে এতটুকু শান্তি, আমরা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারি, আমাদের পরিবার যাতে নিরাপদে বাইরে মুভমেন্ট করতে পারে, এই নিশ্চয়তা আমাদের, নিশ্চয়তাটা কে দেবে? এই নিশ্চয়তা আনডাউটেডলি সরকার দেবে, যেহেতু সরকার কাস্টোডিয়ান, সরকার জনগণের নিরাপত্তার দায়িত্ব নিয়ে ক্ষমতা এসেছে, সরকার চেষ্টা করছে, কিন্তু আমরা আস্থাহীনতায় থাকতে চাই না। আমরা চাই না যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা আমাদের নিরাপত্তা দিবে, তাদের ফ্যামিলি তারা নিজেরও নিরাপত্তাহীনতায় থাকুক। তাহলে টোটাল যে রাষ্ট্রীয় যে একটি নিরাপত্তা শৃঙ্খলা এবং রাষ্ট্রের যে একটি মৌলিক অবকাঠামো এবং প্রশাসনিক যে শৃঙ্খলা, সেটি ভেঙে পড়বে। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা এদেশে শান্তিপ্রিয় মানুষ, সকল ধর্মের, সকল পথের, সকল মতাদর্শের মানুষ একসাথে আচ্ছা, আমরা- ঐতিহ্যগতভাবে হাজার বছর ধরে থেকে এসেছে। ধন্যবাদ আলমগীর ভাই, আমরা আজকে প্রধানমন্ত্রী address করেছেন। আজকে আমরা সময় দিতে পারছি না। ফাজ ভাই আর কিছু একদম কি এক last সেকেন্ড, point? সেটা হচ্ছে যে দেখেন আজকে দেশের মধ্যে অর্থ পাচার এবং ব্যাংক কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রী সংসদে কথা বলেছে, জি, প্রধানমন্ত্রী এটি আর সাংবাদিক আমরা- সম্মেলনে জি, এই জি। চুরি নিয়ে একটি শব্দ বা আচ্ছা, আমরা বাক্য এটা নিয়ে উচ্চারিত পরে হলো না। আবার কথা বলতে চাইবো। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। তিনজন যারা আলোচক ছিলেন, অধ্যাপক, উপ উকিল পারভেজ আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আলমগীরকে। প্রশ্ন করলে আমরা আগামী দিনে আবার কথা বলবো এটা নিয়ে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন। এই পর্যন্ত আমরা আশাবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।